শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যে একটা রেস্টুরেন্ট চালাতো। মেয়েটা তখন ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করছিল কারোর জন্য। তখনই ওই রেস্টুরেন্টে চলে আসে একটা খুব সুন্দর দেখতে ছেলে, যে ছিল ভীষণ হ্যান্ডসাম। ছেলেটা আসতেই মেয়েটা তখন তাকে সাথে সাথে খেতে দেয়। আর ছেলেটা প্রত্যেকদিন রেস্টুরেন্টে এসে একই খাবার খায়। আর খাবার খেতে খেতে সে মেয়েটার দিকে সবসময় তাকিয়ে থাকে। আর বোঝা যায় যে মেয়েটা আর ছেলেটা একে অপরকে অনেকটাই পছন্দ করে। খাওয়া দাওয়া হয়ে গেলে ছেলেটা যখনই এখান থেকে বেরিয়ে চলে যায়, মেয়েটার তখন খুব মন খারাপ হয়ে যায়। আর দেখতে পায় আজকে ছেলেটা ওকে অনেক টাকা টিপস দিয়েছে। তখনই আবার সেই ছেলেটা রেস্টুরেন্টে চলে আসে আর মেয়েটার কাছে এসে বলে, তুমি হয়তো ভাবো আমি তোমাকে পছন্দ করি না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে মেয়েটা খুব অবাক হয়ে যায় আর বলে, তুমি কি আমায় বিয়ে করবে? ছেলেটা বলে, করব। যেটা শুনে মেয়েটা অনেক খুশি হয়ে যায়। এরপরে ওদের সত্যি সত্যি বিয়ে হয়ে যায়। তবে তারপরে সব কিছুই যেন কেমন বদলেও যায়। ওদের দুজনের মধ্যে ভালোবাসা যেন মরে গেছে। ওদের এখন একটা ছেলেও আছে যার নাম গিয়ংরক। আর এই গিয়ংরকই হচ্ছে আমাদের গল্পের নায়ক। গিয়ংরক যখনই টিভি চালায় ও দেখতে পায় ওর ফেমাস অ্যাক্টর বাবা যে পরকীয়া করতে গিয়ে ধরা পড়েছে। আর সেই নিউজটাই এখন প্রত্যেকটা চ্যানেলে দেখাচ্ছে। এটা দেখে অনেক বেশি মন খারাপ হয়ে যায় গিয়ংরকের মায়ের। শুধু তাই নয়, ও নিউজে আরও জানতে পারে যে ওর হাজবেন্ড অন্য একজনকে বিয়ে করতে চলেছে, আবার ভীষণ বড়লোক ফ্যামিলির একটা মেয়ে। নিজের মায়ের মন খারাপ দেখতে গিয়ংরকের তখন অনেক কষ্ট হচ্ছিল। এভাবেই দেখতে দেখতে গিয়ংরক অনেক বড় হয়ে যায়। আর গিয়ংরক ঠিক ওর বাবার মতোই খুব সুন্দর দেখতে আর হ্যান্ডসাম হয়েছে। তবে ছোটবেলার এই ট্রমার জন্য গিয়ংরক কেমন যেন একটা পুতুলে পরিণত হয়েছে। ও কখনো হাসে না, বেশি কথাও বলে না। এইভাবেই একদিন ইউটোপিয়া নামের একটা কোম্পানিতে পার্ট টাইম জব করতে আসে গিয়ংরক। আর সেখানেই সবার প্রথমে দেখা হয় ইয়োহান নামের একটা ছেলের সঙ্গে। যে ছেলেটা নিজে থেকে এসে গিয়ংরকের সঙ্গে বন্ধুত্ব করে নেয়, কারণ গিয়ংরক ডেভিড নামের একজনের ছবি দেওয়া টি শার্ট পরেছিল। আর এই ডেভিডের অনেক বড় ফ্যান হচ্ছে ইয়োহান। কিন্তু এই ইয়োহানের সঙ্গে বন্ধুত্ব করতে মোটেই গিয়ংরকের ইচ্ছে হয় না। এরপর সেদিন লাঞ্চ টাইমে গিয়ংরককে ইয়োহান নিয়ে চলে আসে একটা রেস্টুরেন্টে। সেখানে আরও বেশ সুন্দর দেখতে 3টে মেয়ে ছিল। আর এই 3টে মেয়ে সব থেকে দামি দামি স্টোরে কাজ করে। ইয়োহান তখন টেবিলে থাকা কিছু ফুল নিয়ে ও গিয়ংরকের কানের পেছনে গুজে দেয় মেয়েদের মতো করে। আর এইভাবেই সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে ওর পরিচয় করাতে বসে। এই 3টে মেয়ে অনেক দামি ব্র্যান্ডে কাজ করে। একজন হচ্ছে শ্যানেল, আরেকজন এলভি, আরেকজন গুচিতে। কিন্তু গিয়ংরকের এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। ইয়োহান বলে আজকে রাতে ওরা সবাই মিলে ক্লাবিংয়ে যাবে। তখন গিয়ংরক বলে, আজকে আমি রাতে আসতে পারবো না। ইয়োহান চিৎকার করে বলে, কেন? গিয়ংরক বলে, আমার বাড়িতে বিড়াল রয়েছে, ওকে গিয়ে খাওয়াতে হবে। এটা শুনে এলভি কাজ করা মেয়েটা একটু অবাক হয়ে যায়। আর ওর খুব ভালো লেগে যায় গিয়ংরককে। লাঞ্চ করা হয়ে গেলে গিয়ংরক যখন বসে গেম খেলছিল, তখন ইয়োহান ওর কাছে আসে। ইয়োহান বলে, তোর কি কোনো সমস্যা আছে? গিয়ংরক বলে, না, কেন? ইয়োহান বলে, তাহলে তুই হাসিস না, কথা বলিস না, এরকম কেন তুই? কথাটা বলে ও গিয়ংরককে খুব জোরে একটা চড় মারে। কিন্তু গিয়ংরক তবুও কোনো রিয়াকশন দেখায় না। গিয়ংরক বলে যে আমি এক্ষুনি হাসবো যদি তুই তো স্কেটবোর্ডটা আমাকে দিস। ইয়োহান বলে, আমি আমার স্কেটবোর্ড তোকে কেন দেব? ইয়োহান বলে, কারণ তুই বলেছিলি আমরা বন্ধু। এরপরে ও ইয়োহানের স্কেটবোর্ডটা নিয়ে ওখানেই চারিদিকে ঘুরতে থাকে। আর এটা করতে গিয়ংরকের বেশ ভালোই লাগে। কিন্তু হঠাৎ করেই একটা মেয়ের সঙ্গে ধাক্কা লাগতে লাগতে ও একটুর জন্য বেঁচে যায়। তখন ও পেছনে তাকায় আর দেখতে পায় ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এটাই হচ্ছে আমাদের গল্পের ফিমেল লিড, যার নাম মিজং। তাকে দেখতে গিয়ংরকের মতো এতটাও সুন্দর নয়। মেয়েটা কোনো আওয়াজ না করেই ওখান থেকে চলে যায়। এরপরে গিয়ংরক চলে আসে আবার ওই ইয়োহানের কাছে আর জিজ্ঞাসা করে, ওই মেয়েটাকে, ওই যে যাকে বেসমেন্টে এক্ষুনি দেখলাম। ইয়োহান বলে, ও আচ্ছা, তুই ওই পেতনিটার কথা বলছিস? ওকে তো সবাই পেতনি বলেই ডাকে, কারণ ওকে ওরকম দেখতে বলে। রাতের অন্ধকারে ওকে যে দেখে না সেই ভয় পেয়ে যায়। কিন্তু মিজংকে দেখে গিয়ংরকের একটু ভয় লাগেনি। আর জিজ্ঞাসা করে, ও কি এখানে পার্ট টাইম জব করে? ইয়োহান বলে, না, ও এখানে ফুল টাইম জব করে। ও অনেক বেশি ভালো স্টুডেন্ট ছিল, সেই জন্য ফুল টাইম জব পেয়ে গিয়েছিল। নিশ্চয়ই ওকে দেখে খুব ভয় পেয়েছিস। ওকে দিয়ে এই কোম্পানি সব থেকে ছোটোখাটো কাজগুলো করানো হয়, যেগুলো কেউ করতে চায় না। তেমন একটা কথাও বলে না, ওকে দিয়ে যা ইচ্ছে কাজ করানো যায়। ওকে যে যা বলে ও সেটাই করে। এটা দেখে আমার অবশ্য ওর জন্য একটু খারাপ লাগে।
পরের দিন অফিসে লাঞ্চ করার সময় গিয়ং রক মি জংকে দেখতে পায় আর ওকে নিয়ে তখন অন্যান্যরা খুব বাজে কথা বলছিল, কারণ ওকে দেখতে খুব খারাপ বলে, যেটা গিয়ং রকের একদমই ভালো লাগে না। এমনই একদিন নোংরা জায়গা পরিষ্কার করছিল মিজং, কারণ এই কাজগুলো অন্য কেউ তো করে না, আর মিজংকে যে যা বলে মিজং সেটাই করে। তো ওকে সাহায্য করার জন্য গিয়ং রক তখন ওখানে চলে আসে। দূর থেকে ইয়োহান এটা লক্ষ্য করে। পরের দিন মিজং যখন কিছু জিনিস নিয়ে সিঁড়ি দিয়ে নামছিল, ও তখন হাঁচি দেয়, আর ওর দিকেই তখন অবাক হয়ে গিয়ং রক তাকিয়ে থাকে আর হাসতে থাকে। বোঝা যায় গিয়ং রক মিজং এর প্রেমে পড়ে গেছে। ইয়োহান তখন সিঁড়ি থেকে নামার সময় ঠিক একইভাবে হাঁচি দেয়, তবে এটা দেখে গিয়ং রকের মোটেই ভালো লাগে না। আসলে ইয়োহান গিয়ং রককে খেপাচ্ছে। এমনই একদিন গিয়ং রক আর ইয়োহান বিয়ার খেতে শুরু করে। ইয়োহান বলে, আচ্ছা তুই কি ওকে পছন্দ করিস? কিন্তু এটা কিছুতেই স্বীকার করতে চায় না গিয়ং রক, আর বলে আমার ওর জন্য একটু খারাপ লাগে। ইয়োহান বলে, আমার তো মনে হয় এটাই ভালো লাগা, ও যে কষ্টগুলো করে সেটা দেখে তোরও কষ্ট হয়। তবে তোর মতো হ্যান্ডসাম সুন্দর দেখতে ছেলে ওই মেয়েটার সঙ্গে বেশি দিন তো প্রেম করতে পারবি না, আর তারপর শেষমেশ মেয়েটারই মন ভাঙবে। গিয়ং রক বলে, আমি বাকিদের মতো ওর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবো না। পরের দিন পার্কিং লটে বসে গিয়ং রক যখন ফোন দেখছিল, তখনই দূরে তাকিয়েও দেখতে পায় যে মিজংকে কয়েকটা ছেলে খেপাচ্ছে, আর মিজংয়ের হাতে অনেকগুলো ব্যাগ, যেটা নিয়ে মিজং ঠিক করে হাঁটতেও পারছে না। আর এটা দেখে গিয়ং রক চলে আসে মিজংকে হেল্প করতে। মিজং বলে, আমার কারোর হেল্প লাগতো না। গিয়ং রক বলে, আমি জানি তুমি একা এটা করতে পারতে না। এরপরে ওরা দুজন মিলে ওই সমস্ত ব্যাগগুলো নিয়ে হেঁটে হেঁটে চলে আসে একটা স্টেডিয়ামে, যেখানে পিয়ানো আর্টিস্ট পিয়ানো বাজাচ্ছিল। আর এখানে যারা গেস্ট হয়ে এসেছিল তাদের সবার জন্য এই ব্যাগের ভেতরে খাবার ছিল। গিয়ং রক এসে এখানে চারিদিকে মিজংকে খুঁজতে থাকে, আর ও দেখতে পায় যে ওই পিয়ানো বাজানো দেখে দেখে মিজং হাওয়াতেই মনের সুখে পিয়ানো বাজাচ্ছে। বোঝা যায় যে পিয়ানো বাজানোর ভীষণ শখ মিজংয়ের। তখনই মিজংয়ের কাছে গিয়ং রক চলে আসে আর মিজংকে অবাক হয়ে দেখতে থাকে। মিজং যখনই চোখ খুলে পাশে গিয়ং রককে দেখেও খুব অবাক হয়ে যায়। এরপরে ওখান থেকে যখন দুজন মিলে ফিরছিল, মিজং বলে, আমাকে হেল্প করার জন্য থ্যাংক ইউ। এরপরে ওরা দুজনেই নিজেদের নাম বলা বলি করে একে অপরের সাথে পরিচয় করে নেয়। গিয়ং রক তখন অনেক অনেক গল্প করতে থাকে মিজংয়ের সঙ্গে, আর মিজংয়েরও গল্প করতে অনেক ভালো লাগে, কারণ এই গোটা দুনিয়ায় সবাই মিজংকে ইগনোর করে, অপমান করে, কিন্তু গিয়ং রক সেটা কখনো করেনি। তখনই সেই এলভি ব্র্যান্ডে কাজ করা মেয়েটা ওখানে চলে আসে আর গিয়ং রকের দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটাকে দেখার সাথে সাথেই মিজং ওখান থেকে তাড়াতাড়ি করে হেঁটে পালিয়ে যায়। আর ওই এলভি মেয়েটাও বাকি দুই বন্ধুর সঙ্গে ওখান থেকে চলে যায়, আর ইয়োহান এসে গিয়ং রককে থাপ্পড় মারে, কারণ এখানে নিজের কাজ ছেড়ে গিয়ং রক চলে গেছে মিজংকে হেল্প করতে। সেই দিন রাতে ইয়োহান চলে আসে একটা ক্লাবে, আর সেখানে ও অনেক বেশি মজা করছিল বাকি মেয়েদের সঙ্গে, কিন্তু ওখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে গিয়ং রক। ওর মনে পড়ে যাচ্ছিল মিজংয়ের কথা। সেই দিন রাতে বাড়ি ফিরে গিয়ং রক রেডিওতে গান শুনতে থাকে, কারণ মিজং ওকে বলেছিল যে ও রেডিওতে গান শুনতে অনেক বেশি ভালোবাসে। আর গান শুনে শুনে গিয়ং রক নাচও করতে থাকে, কারণ ও এতটাই বেশি খুশি। পরের দিন লাঞ্চ টাইমে খাবার নিয়ে গিয়ং রক সোজা চলে আসে মিজংয়ের টেবিলে, যেখানে কেউ বসে না, মিজং একা একাই রোজ খায়। তবে আজকে গিয়ং রক খেতে এসেছে ওর সাথে, এটা দেখে মিজং অনেক অবাক হয়ে যায়। গিয়ং রক মিজংকে এটা ওটা প্রশ্ন করতে থাকে ভুলভাল, যাতে ও মিজংয়ের সাথে কথা বলতে পারে, আর মিজং সেও প্রত্যেকটা ভুলভাল প্রশ্নের খুব সুন্দর উত্তর দেয়। এদিকে ওদের দুজনের দিকে ক্যান্টিনে সবাই তাকিয়েছিল, যেটা দেখে মিজংয়ের খুব খারাপ লাগে। ও নিজের সমস্ত খাবারগুলো গুছিয়ে নিয়ে ওখান থেকে উঠে চলে যায়। গিয়ং রকের মন খারাপ হয়ে যায়, ও মিজংয়ের সঙ্গে একটু গল্প করতে এসেছে, কিন্তু সেটাও হলো না। এদিকে ওদের দুজনের একসঙ্গে বসা নিয়ে এই তিনটে মেয়ে খুব হাসাহাসি করে, আর ওই এলফি জিজ্ঞাসা করে, ইয়োহান ওরা দুজনে কি কাপেল? ইয়োহান মিথ্যে বলে যে ওরা দুজনে আসলে কাজিন, যেটা শুনে এলফি অনেক খুশি হয়ে যায়। সেদিনই রাতে গিয়ং রককে একটা রেস্টুরেন্টে আসতে বলে ইয়োহান, আর তারপরে ও যখন বসেছিল ওখানে চলে আসে মিজং। মিজংকে এখানে দেখে গিয়ং রক অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে ইয়োহান মিজংকে এখানে নিয়ে এসেছে যাতে গিয়ং রক আর মিজং আর একটু কাছাকাছি আসতে পারে। গিয়ং রক বলে, তুই কেন ওকে এখানে নিয়ে এসেছিস? তুই তো জানিস ও কারোর সঙ্গে সেরকম কমফোর্টেবল ফিল করে না। ইয়োহান বলে, তুই জানিস ওকে আমি কত জোর করে এখানে নিয়ে আসতে পেরেছি? দুপুরবেলা তুই যেরকম দুঃখী মুখ করে বসেছিলি, তোর দুঃখটা আমার দেখতে খুব কষ্ট হচ্ছিল। এরপরে মিজং আর গিয়ং রক একটা টেবিলে বিয়ার নিয়ে বসে পড়ে, আর ইয়োহান একটু দূরে দাঁড়িয়ে থাকে। গিয়ং রক বলে, আমার কিছু ভালো লাগছে না। মিজং বলে,
কি ভালো লাগছে না? গিয়ংরক বলে এই যে পার্ট টাইম জব করতে। মিজং বলে তো তুমি পার্ট টাইম জব করছো কেন? গিয়ংরক বলে আমার আইসল্যান্ডে যাওয়ার খুব ইচ্ছে, আর ওখানে গিয়ে আমি অরোরা দেখবো। এটা আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন। ওই অরোরাটা এত এত বেশি সুন্দর যে আমার ভীষণ দেখার ইচ্ছে, আর ওখানে যেতে গেলে অনেক বেশি টাকার দরকার, আর সেই জন্যই আমি পার্ট টাইম জব করছি। কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি হয়তো আমার পুরো সময়টাই নষ্ট করছি। মিজং বলে তোমার আর কি কি স্বপ্ন আছে? গিয়ংরক বলে আমার ডান্স করতে খুব ইচ্ছে করে। আমি ছোটবেলায় ডান্স শিখেও ছিলাম, কিন্তু তারপরে ছেড়ে দিতে হয়েছিল। এমন নয় যে আমি ডান্স করে অনেক বড় লোক হতে চাইছিলাম, শুধুমাত্র নিজের খুশির জন্যই আবার করতে চাই। মিজং তখন গিয়ংরককে খুশি করার জন্য ওকে অনেক ভালো ভালো কথা বলে, যাতে জীবনে কখনো হাল না ছাড়ে গিয়ংরক। আর মিজংয়ের থেকে এই কথাগুলো শুনে গিয়ংরক অনেক অনেক বেশি হ্যাপি হয়ে যায়। গিয়ংরক বলে আর তোমার কি পছন্দ পিয়ানো বাজানো ছাড়া? মিজং একটু স্যাড হয়ে বলে আমি নিজেই জানি না আমার কি পছন্দ। তখনই ওখানে ইয়োহান চলে আসে দুজনের মধ্যে বোরিংনেস কাটানোর জন্য। আর দুজনের সঙ্গে ইয়োহান তখন অনেক অনেক গল্প করতে থাকে, কারণ ইয়োহান সে অনেক কথা বলে। এরপর ইয়োহান ওদের দুজনকে নিয়ে চলে যায় একটা ক্যারাওকেতে। সেখানে ইয়োহান চিৎকার করে নিজের মনের মতো গান গাইতে থাকে, কিন্তু ওর গানের গলা এতটাই বিচ্ছিরি যে গিয়ংরক আর মিজং ওদের দুজনের কারোরই ভালো লাগে না, আর বসে বসে ইয়োহানের এই বাজে গান সহ্য করতে হয়। এরপর রাত হয়ে গেলে মিজংকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় গিয়ংরক। আর মিজং যখন বাড়ির দিকে চলে যায় ও পেছনে তাকিয়ে দেখে গিয়ংরক এখনো দাঁড়িয়ে আছে, যেটা দেখে মনে মনে মিজং অনেক খুশি হয়। পরের দিন সকাল হয়ে গেলে মিজং খুব খুশি মনে থাকে, কারণ এতটা খুশি ও আগে কোনোদিনও হয়নি। গিয়ংরকের সঙ্গে সময় কাটাতে পেরে ওর ভীষণ ভালো লেগেছে, সেই জন্যই তো আজকে মিজংয়ের মনটাও অনেক অনেক বেশি ভালো। এরপরে অফিসের ভেতরে এসে বেসমেন্ট স্টোরেজে কাজ করতে থাকে মিজং। বিভিন্ন কোম্পানির অনেক অনেক প্রোডাক্ট এখানেই থাকে। তখনই খুব ওপরের একটা শেলফ থেকে মিজং কিছুতেই জিনিস নামাতে পারছিল না। তখনই গিয়ংরক চলে আসে আর মিজংকে হেল্প করে। মিজংয়ের কাটা হাত দেখে গিয়ংরক জিজ্ঞাসা করে তোমার হাতে কি হয়েছে? মিজং বলে ওই কাজ করতে গিয়ে একটু কেটে গেছে। তখনই পার্কিং লট থেকে কল আসে গিয়ংরকের কাছে, আরও ছুটতে ছুটতে চলে যায়। এরপরে মিজং আসছিল 4th ফ্লোরে কিছু কফি ডেলিভারি করতে। তখন ও নিজেকে একটু সাজিয়ে নিচ্ছিল মনের অজান্তেই। দরজাটা যখনই খোলে ও দেখতে পায় ওর সামনে সেই এলভি দাঁড়িয়ে আছে। এলভি ওকে দেখে খুব অবাক হয়ে যায় আর বলে তুমি গিয়ংরকের কাজিন তাই না? এটা শুনে মিজং প্রথমে অবাক হয়ে যায় আর মিথ্যে বলে যে হ্যাঁ। তো এটা শুনে এলভি তখন মিজংয়ের সঙ্গে আর খারাপ ব্যবহার না করে কফিটা নিয়ে চলে যায়। এদিন রাত হয়ে গেলে বৃষ্টিতে ভিজতে ভিজতেই মিজং বাড়ির দিকে ফিরছিল। তখনই গিয়ংরক ওর কাছে ছাতা নিয়ে চলে আসে। মিজং বলে আমার ছাতার দরকার নেই। গিয়ংরক বলে কিন্তু বৃষ্টির মধ্যে তুমি ছাতা আনোনি কেন? মিজং বলে আমি ছাতা বারবার এনেছি, কিন্তু আমার হারিয়ে যায়, সেই জন্য আর নিয়ে আসি না। তাছাড়া মানুষের সামনাসামনি হওয়ার থেকে বৃষ্টির সামনাসামনি হওয়া আমার কাছে অনেক সহজের। এটা শুনে গিয়ংরক অনেক অবাক হয়ে যায় আর বলে কিন্তু তবু এটা তোমার করা ঠিক হচ্ছে না। তোমার কখনো এইভাবে হার মানা ঠিক নয়। যেটা তোমার সেটা তো তোমারই থাকবে। যদি তোমাকে কোনো কারণে অপমান করে তাহলে মুখ বুঝে সেটা সহ্য করো না। কথাগুলো শুনে মিজং খুব অবাক হয়ে যায়। গিয়ংরক বলে আমার সাথে একটা জায়গায় যাবে? এরপরে ওরা দুজনে চলে যায় একটা ক্যাসেট অ্যালবামের দোকানে, আর সেখানে গিয়ে অনেক কিছু খোঁজাখুঁজি করতে থাকে, দুজনে পছন্দের অ্যালবাম খুঁজতে থাকে। আর শেষমেশ দেখা যায় ওদের দুজনের পছন্দটা একদম মিলে গেছে, যেটা দেখে ওরা দুজনেই অনেক খুশি হয়ে যায়। মিজং বলে আচ্ছা তুমি গিটার বাজাতে পারো? গিয়ংরক বলে না পারি না। মিজং বলে তাহলে তুমি তো ডান্স খুব ভালো করতে পারো, আমি তোমাকে একদিন বেসমেন্টে ডান্স করতে দেখেছিলাম, সেদিন কিন্তু তুমি অনেক সুন্দর ডান্স করছিলে। এটা শুনে গিয়ংরক তখন লজ্জা পেয়ে যায়। মিজং বলে তোমার মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে সেটা কখনো বিফলে যেতে দিও না। তারপর ওরা সেই পছন্দের অ্যালবামে গানটা চালায় আর দুজন মিলে একসঙ্গে সেই গানে সুরে সুরে গান গাইতে থাকে। আর এই গানটা ওদের দুজনেরই অনেক পছন্দের। এরপরে ওরা দুজনে মেট্রো স্টেশনে বসে থাকে বাড়ি ফেরার জন্য। গিয়ংরক বলে আচ্ছা তোমার ফোন নাম্বার কি আমায় দেওয়া যাবে? মিজং বলে আসলে আমার কোনো ফোন নেই, আমার ফোনটা আমি ভেঙে ফেলেছি। যেটা শুনে গিয়ংরক ভাবে যে মিজং হয়তো ওর নাম্বার ওকে দিতে চাইছে না। গিয়ংরক একটা ব্যান্ডেড মিজংকে দিয়ে দেয় আর বলে তোমার হাত কেটে গেছে না, ওটা লাগিয়ে নাও। মিজং অবাক হয়ে যায় যে ওর হাত একটু কেটে গেছে, সেটা গিয়ংরকের ঠিকই মনে আছে। মিজং বলে আচ্ছা তুমি আমার সাথে সবসময় ভালো ব্যবহার করো কেন?
গিয়ংরক বলে, কেন, এটা কি খারাপ কাজ? মিজং বলে, আমি বুঝতে পারছি না আমার ঠিক কি করা উচিত। গিয়ংরক বলে, তুমি আমার সাথে সেটাই করো যেটা আমি তোমার সাথে করি। পরের দিন গিয়ংরক যখন পার্কিং লটে কাজ করছিল, ও দেখতে পায় ওর জন্য মিজং খুব সুন্দর অনেক ভালো ভালো চেরি রেখে দিয়েছে। এটা দেখে গিয়ংরক অনেক খুশি হয়ে যায়। গিয়ংরক যখন ওই চেরিগুলো খাচ্ছিল, ইয়োহান ছুটতে এসে বলে, আচ্ছা তোরা দুজনে কি কিস করেছিস? তোরা কি একে অপরকে আই লাভ ইউ বলেছিস? গিয়ংরক বলে, ওর কাছে তো কোনো ফোনই নেই। ইয়োহান তখন তাড়াতাড়ি করে দুটো ওয়াকি টকি দিয়ে দেয় গিয়ংরককে, যাতে এই ওয়াকি টকি দিয়ে ও মিজং এর সঙ্গে কথা বলতে পারে। এইদিকে মিজং নিজের হাতের দিকে তাকিয়ে খুব স্মাইল করতে থাকে, কারণ এই ব্যান্ডেডটা গিয়ংরকের দেওয়া। আর গিয়ংরক এসে তখন সেই টিফিন বক্সটা ফেরত দিয়ে যায় মিজংকে। মিজং যখন ওই ওয়াকি টকিটা পেয়ে যায়, গিয়ংরক দূর থেকে বলে 17, এটাই হচ্ছে ওদের দুজনের চ্যানেলের নাম। মানে এই সিগন্যালে লাগালেই ওরা দুজন একে অপরের সঙ্গে কথা বলতে পারবে। আর তারপরেই এই ওয়াকি টকি দিয়ে ওরা দুজনে এই কাজ করতে করতে অনেক গল্প করতে থাকে। মনে একদিন ওরা দুজনে ওই কোম্পানির রুফটপে চলে আসে, যেখান থেকে আকাশে খুব সুন্দর রামধনু দেখা যাচ্ছিল। আর এটা দেখে ওরা দুজনে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এদিনই ওদের দুজনকে লিফটে একসাথে দেখে ফেলে সেই এলভি। এরপর ওই এলভি, গুচি, শ্যানেল, ওরা তিনজন সাথে ইয়োহান, গিয়ংরক, মিজং, ওরা সবাই মিলে ক্যান্টিনে একসাথে খাওয়া দাওয়া করতে থাকে। আসলে মেয়েগুলো তো জানে যে মিজং হচ্ছে গিয়ংরকের কাজিন, তাই ওকেও ওরা ডেকেছে। সবাই তখন গিয়ংরককে জিজ্ঞাসা করে ওর কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। গিয়ংরক বলে, হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আছে, আর আমি যখন আমার গার্লফ্রেন্ডের সঙ্গে থাকি তখন আমার ভীষণ ভালো লাগে, আর আমার গার্লফ্রেন্ড পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ। এসব শুনে অনেক নার্ভাস ফিল করতে থাকে মিজং। মিজংয়ের যেন মনে হচ্ছিল গিয়ংরক ওর কথাই বলছে। আর ইয়োহান, সে তো খুব টেনশনে পড়ে যাচ্ছে যে এক্ষুনি যদি গিয়ংরক মিজংয়ের নাম সবার সামনে নিয়ে নেয়, তাহলে মিজংয়ের জন্য আরও বেশি কঠিন হয়ে পড়বে এইখানে কাজ করা। ইয়োহান তখন তাড়াতাড়ি করে উঠে যায় আর গিয়ংরককে সবার সামনে কিস করে। এটা দেখে ওখানে থাকা সবাই প্রচন্ড অবাক হয়ে যায়, সাথে সাথে মিজং সেও খুব অবাক হয়। ইয়োহান বলে, আসলে গিয়ংরক এতক্ষণ আমার কথাই বলছিল, আমি ওর গার্লফ্রেন্ড। আর গিয়ংরক সেও প্রচন্ড শকড হয়ে যায়। ওখানে থাকা স্যুপ দিয়ে আগে গালে কুলকুচি করে নেয়। আসলে ইয়োহান মিজংকে এখানে সুস্থভাবে টিকে রাখার জন্যই এই কাজটা করলো। রেস্টুরেন্ট থেকে যখন একসাথে ওরা বেরোয়, তখন কিছুতেই মিজং গিয়ংরকের সঙ্গে কথা বলে না, কারণ মিজং তখন গিয়ংরককে অনেক রাগ দেখাচ্ছিল। আর গিয়ংরক বারবার করে মিজংকে ডাকতেই থাকে। মিজং বলে, দেখো আমার জীবনটা এতটা কঠিন করে তুলো না, তুমি পার্ট টাইম জব করো, তুমি চাইলেই যখন তখন কাজ ছেড়ে অন্য কোনো জব খুঁজে নিতে পারো, কিন্তু আমাকে এখানেই কাজ করে খেতে হবে। আর আমি চাই না ওদের সঙ্গে একসাথে সবসময় খাওয়া দাওয়া করতে, আমি এত জটিলতা চাই না জীবনে। গিয়ংরক বলে, আই এম সরি। আসলে মিজং গিয়ংরকের ওপর রেগে রয়েছে ইয়োহানের সঙ্গে গিয়ংরকের সম্পর্ক আছে এটা জানার পরে। গিয়ংরক বলে, তুমি ইয়োহানের কথাগুলো বিশ্বাস করলে নাকি? আমি জানি না ওইটা কেন করলো, আমি তো কালকে ওকে দেখে নেব। মিজং কোনো কথা না বলে ওখানে তাড়াতাড়ি বাসের ভেতরে উঠে পড়ে বাড়ি যাওয়ার জন্য। পরের দিন গিয়ংরক যখন পার্কিং লটে কাজ করতে চলে আসে, তখন ও দেখতে পায় আজকে মিজং এখানে আসেনি। আর মিজং যে কাজগুলো এখানে করে তার অনেক কাজগুলো গিয়ংরক করতে থাকে, কারণ গিয়ংরক মিজংকে অনেক অনেক বেশি মিস করছে। আর মিজং আসেনি বলে গিয়ংরকের মনটাও আজকে অনেক অনেক খারাপ। সেদিনই ক্যান্টিনে ইয়োহান যখন গিয়ংরকের সঙ্গে খেতে আসে, গিয়ংরক ইয়োহানের উপর অনেক বেশি রেগে থাকে, কারণ ওর জন্যই মিজং কালকে ওর সঙ্গে ভালো করে কথা বলেনি। সেদিন রাতে বাড়ি ফিরেও গিয়ংরক ঘুমাতে পারে না। মিজংয়ের কি হয়েছে ও তো সেটা জানেও না, আর মিজংয়ের ফোনও নেই যে ও মিজংকে ফোন করে ওর সাথে কথা বলতে পারবে। আর ঠিক সেই মুহূর্তেই মিজং ওকে ফোন করে। মিজং বলে, আমি এত রাতে ফোন করেছি তোমাকে এটা জানাতে যে আমার কালকে একটা খুব দরকার পড়ে যাওয়ায় আমি আমার গ্রামে এসেছি। গিয়ংরক বলে, তুমি জানো সকাল থেকে তোমার জন্য চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি। আর মিজংয়ের সাথে কথা বলতে পেরে গিয়ংরক এতটাই বেশি ইমোশনাল হয়ে যায় যে ও কান্না করতে থাকে বাচ্চাদের মতো। আর গিয়ংরককে এভাবে কান্না করতে মিজং যখন শুনতে পায়, ও খুব অবাক হয়ে যায়। মিজং বলে, গিয়ংরক আমি এক্ষুনি তোমার কাছে আসছি। ফোনটা রাখতেই ওখান থেকে মিজং ছুটতে শুরু করে, আর ছুটতে ছুটতে চলে আসে স্টেশনে। আর সেখানে তাড়াতাড়ি করে ও ট্রেন ধরে নেয়। আর তারপর ট্রেন থেকে নেমে ও আবারও গিয়ংরকের বাড়ির দিকে খুব জোরে ছুটতে থাকে, কারণ গিয়ংরকের সঙ্গে ওকে দেখা করতেই হবে। আর গিয়ংরক সেও একটা জায়গায় অপেক্ষা করছিল মিজংয়ের জন্য। আর দূরে তাকিয়েও দেখতে পায় যে মিজং ওর সঙ্গে দেখা করতে সত্যি সত্যি চলে এসেছে। আর মিজংকে দেখে গিয়ংরক অনেক খুশি হয়ে যায়।
আর গিয়ংরককে দেখেও মিজং অনেক হ্যাপি হয়। ওরা দুজন মিলে তখন একসাথে খাবার খায় আর অনেক অনেক হাসতে থাকে, কারণ ওরা দুজনেই বুঝতে পেরেছে যে আসলেই একে অপরকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে ওরা। আর এভাবেই সারাটা রাত অনেক মজা করার পরে সকালে হয়ে যায় আর ওরা দুজন তখন ট্রেনের ভেতরে ছিল। অফিসে হাজারো কাজের মধ্যে ওদের দুজনের চোখ ওদের দুজনের মুখের দিকে আটকে থাকে। পৃথিবীতে এত এত সুন্দর মেয়ে থাকার পরেও গিয়ংরকের চোখটা মিজংয়ের চোখে গিয়েই আটকে যায়। আর এভাবেই একদিন ওয়াকি টকিতে গিয়ংরক মনের অনেকটা সাহস এক জায়গা করে মিজংকে বলেই দেয় যে মিজং, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এটা শোনার পর মিজং অনেক অবাক হয়ে যায় আর কি উত্তর দেবে বুঝতে পারে না। আর অনেক ভাবনা চিন্তা করার পরে মিজং বলে দেয় যে তোমাকেও আমার অনেক ভালো লাগে। আর এটাই তখন অফিসে থাকা সমস্ত এমপ্লয়িরা, পার্কিং লটে থাকা এমপ্লয়িরা সবাই শুনতে পেয়ে যায়, কারণ ততদিনে ফাঁস হয়ে গেছে যে 17 নাম্বার চ্যানেলে ওরা দুজন একে অপরের সাথে কথা বলে। ইয়োহান এটা দেখার পরে গিয়ংরককে অনেক অনেক বকা দেয় যে কেন এমন কোনো নাম্বার ওরা চুজ করেনি যেটা সহজে ফাঁস হওয়ার নয়। সেই দিন রাত হয়ে গেলে ওরা দুজনে একসঙ্গে ঠিক করে ভালোভাবে সময় কাটাতে হবে, আর তার জন্য ওরা দুজনে চলে যায় ব্যাডমিন্টন খেলতে। আর একে অপরের সাথে খেলতে খেলতেই অনেক সুন্দর সময় কাটায়। আর মিজংয়ের কাছে গিয়ংরক হেরে যায়। এইভাবে ব্যাডমিন্টন খেলতে খেলতে অনেক কষ্ট হয়ে যায় আর দুজন মিলে শুয়ে পড়ে রেস্ট নেওয়ার জন্য। এভাবেই আবারও ডান্স ক্লাসে ভর্তি হয় গিয়ংরক। আর ও যাতে খুব সুন্দর করে অডিশন দিতে পারে তার জন্য নিজের হাতে সোয়েটার বুনে দেয় মিজং। আর মিজংয়ের হাতে বোনা সোয়েটার পরেই গিয়ংরক চলে যায় অডিশন দিতে। আর মিজং প্রে করতে থাকে যে গিয়ংরক যেন সিলেক্ট হয়ে যায়। আর এভাবেই ওরা দুজনে সত্যি সত্যি কাপেল হয়ে যায় আর একে অপরের সাথে ওরা ভীষণ খুশি থাকে। এরপরে ওরা দুজন মিলে একটা কেক ডেকোরেট করতে থাকে, কারণ আজকে ইয়োহানের জন্মদিন। আর তারপর সেই কেক নিয়ে চলে আসে ইয়োহানের কাছে ইয়োহানকে বার্থডে দিনে সারপ্রাইজ দিতে। আর ইয়োহান সে অনেক খুশি হয়ে যায় এরকম সুন্দর ছোট্ট সারপ্রাইজ পেয়ে। কিন্তু তারপরে ইয়োহান অনেক দুঃখ করতে থাকে যে ও আরও 1 বছর বুড়ো হয়ে গেল। ও বলে যে ও একবার বিয়ে করেছিল কিন্তু ওর বউয়ের সঙ্গেও ডিভোর্স হয়ে গেছে, আর তারপর থেকে ওর আর কোনো মেয়েকেই সেইভাবে ভালো লাগে না। এখন ইয়োহানের 39 বছর বয়স আর 1 বছর পরেই ও 40 হয়ে যাবে। মিজং বলে যে 40 বছর বয়সটা এমন কিছুই নয়, এই বয়সেও মানুষ অনেক কিছু করতে পারে। যদি ইয়োহান নিজের জীবনে খুশি থাকতে চায় তাহলে কেউই ওকে আটকাতে পারবে না। গিয়ংরক বলে আর আমার ইচ্ছে হচ্ছে মিজংয়ের সঙ্গে আইসল্যান্ড যাওয়ার, আর সেখানে গিয়ে আমরা দুজন মিলে একসঙ্গে অরোরা দেখবো। যেটা শুনে ইয়োহান বেশ খুশি হয়ে যায়। আর এই পার্টিতেই গিয়ংরক এতটা বেশি ড্রিঙ্ক করে ফেলে যে ওকে ধরে ধরে মিজং আর ইয়োহান নিতে থাকে, কারণ গিয়ংরক ভালো করে হাঁটতেই পারছিল না। ইয়োহান বলে আজকে ওরা দুজনে যে সারপ্রাইজটা দিয়েছে তাতে ইয়োহান অনেক খুশি হয়েছে। তবে হ্যাঁ, গিয়ংরক যে এখন ডান্স কম্পিটিশনে যোগ দিচ্ছে সেটার জন্য তো ওদের এখন আর আগের মতো রোজ দেখা হবে না। এটা ভেবে ইয়োহানের একটু মুড অফ হয়ে যায়। গিয়ংরক এরপর সেই ডান্স টিমে জয়েন হয়ে যায়, মানে ও ওই অডিশনে সিলেক্ট হয়ে গেছে। ওকে সবাই এই টিমে অনেক বেশি পছন্দ করে, কারণ গিয়ংরক অনেক বেশি সুন্দর দেখতে, হ্যান্ডসাম, স্মার্ট। ও যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিল তখন ইয়োহান ওকে ফোন করে, তো কাজের মাঝে থাকার জন্য গিয়ংরক ফোনটা কেটে দেয়। আর যেটা দেখে ইয়োহানের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ইয়োহান তখন ওর ছোটবেলাকার এক বন্ধুকে ফোন করে যার বেঞ্চের পেছনের বেঞ্চেও বসতো, কিন্তু সেও ইয়োহানের কথা শুনে ফোন রেখে দেয়। তারপর ইয়োহান আরও এক পুরনো বন্ধুকে ফোন করে, কিন্তু সেও কথা বলে না। যেটা দেখে ইয়োহানের মুড অনেক বেশি অফ হয়ে যায়। আর তারপরও চলে আসে সেই রেস্টুরেন্টে যেখানে ও মাঝে মাঝেই খেতে আসে। আর এখানে রেস্টুরেন্টে যে মালিক রয়েছে তার সঙ্গে ইয়োহান একমাত্র গল্প করতে পারে, কিন্তু আজকে সেই মালিকও ইয়োহানকে এখান থেকে চলে যেতে বলে, কারণ অনেক রাত হয়ে গেছে। তাই বেচারা ইয়োহানের মন খুব খারাপ হয়ে যায়। সেই দিনই রাতে ইয়োহানকে ওর বাড়িতে দেখা যায় খুব অন্য অবস্থায় শুয়ে থাকতে। আর পরের দিন অফিসে সবাই ইয়োহানকে নিয়ে বলাবলি করে যে ইয়োহান নাকি রাতে সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, যেটা নিয়ে সবাই কেউ হাসাহাসি করে, কেউ সত্যি চিন্তা করে। সবাই ইয়োহানকে নিয়ে এমন কথা বলছে দেখে অনেক অনেক বেশি রেগে যায় মিজং। এরপরে গিয়ংরক আর মিজং আসে দেখা করতে ইয়োহানের সঙ্গে। তবে ইয়োহানের অবস্থা তেমন একটা ভালো ছিল না, আর সেই জন্য ট্রেনে আস্তে আস্তে পুরো রাস্তা মিজং অনেক অনেক কান্না করতে থাকে। গিয়ংরক তখন মিজংয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে আর চিৎকার করে বলে কান্না করা বন্ধ করো। এরপরে ওরা দুজনে একটা স্টেশনে নেমে যায়, আর সেখানে মিজংকে একা রেখে গিয়ংরক আরেকটা ট্রেনে উঠে যায়। আর তারপরেই ও মিজংকে মেসেজ করে বলে দেয় যে আই এম সরি। পরের দিন মিজং যখন অফিসে এসে কাজ করছিল তখন গিয়ংরক ওকে মেসেজ করে বলে কালকের জন্য অনেক অনেক সরি, তোমাকে অনেক মিস করছি, আজকে দেখা করবে? তবে মিজং তখন কি বলবে কিছু বুঝতে পারে না।
আর অন্যদিকে গিয়ংরক সে তো টিমে জয়েন করে খুবই খাটছে আর সুন্দর সুন্দর ডান্স করছে। সেদিনই রাত হয়ে গেলে গিয়ংরক মিজংকে ফোন করে জানায় যে চলো আমরা কালকে দেখা করি, আর কালকে আমার সঙ্গে আমার ডান্স পার্টনাররাও আসবে, সবার সঙ্গে তোমার আলাপ করিয়ে দেবো। এটা শুনে তো মিজং অনেক টেনশনে পড়ে যায়। ও আলমারি থেকে ভালো ভালো ড্রেস বের করে দেখতে থাকে কোনটা পরে ওকে সব থেকে সুন্দর লাগবে, মেকআপ অর্ডার করে সেইগুলো দিয়ে সাজতেও শুরু করে, যেটা মিজং আগে কখনোই করেনি। আসলে ওর বন্ধুদের সঙ্গে মিট করাবে, সেখানে মিজংকে তো একটু সুন্দর দেখাতেই হবে। কিন্তু এত সাজার পরেও মিজং যখন দেখে ওকে খুব সুন্দর দেখাচ্ছে না বাকিদের মতো, তখন ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপরে মিজং চলে আসে গিয়ংরক আর ওর বাকি সমস্ত বন্ধুদের সঙ্গে মিট করতে। সেখানে মিজং থাকলেও গিয়ংরক তো বাকিদের সঙ্গে ডান্সের ব্যাপারে কথা বলতেই এতটা বেশি ব্যস্ত ছিল যে মিজংয়ের দিকে ওর তাকানোরই সময় নেই। আর সেখানেই সব বন্ধুরা মিলে কথা বলতে বলতে ডান্স করতেও শুরু করে। তো তবুও মিজং অনেক খুশি থাকে গিয়ংরককে খুশি দেখে। এরপরে মিজং গিয়ংরককে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, কারণ গিয়ংরক অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে আর ও রাস্তাতে অনেকবার বমিও করেছে। গিয়ংরকের বাড়ির সামনে চলে আসলে মিজং বলে তুমি আমাকে তোমার বাড়ির ভেতর ডাকবে না? গিয়ংরক বলে তুমি আসতে চাইলে আসতে পারো, আর আমি তোমাকে চা খাওয়াতে পারি। যেটা শুনে মিজংয়ের মন খারাপ হয়ে যায় যে গিয়ংরক তো মন থেকে ওকে ডাকলো না। মিজং বলে ঠিক আছে আমি যাচ্ছি। গিয়ংরক তখন বাই দেখিয়ে দেয়, আর মিজং এখান থেকে চলে যাওয়ার আগে গিয়ংরক নিজের বাড়িতে ঢুকে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। গিয়ংরক আর মিজংয়ের মধ্যে অনেক বড় একটা দূরত্ব চলে আসে। গিয়ংরক চলে যায় সোজা মিজং যেখানে থাকে ওখানে মিজংয়ের সঙ্গে দেখা করতে, কিন্তু একটা ওল্ড লেডির থেকে জানতে পারে যে মিজং নাকি এখান থেকে চলে গেছে। আর মন খারাপ করে গিয়ংরক ফিরে আসে। আর তারপরে মিজং গিয়ংরককে একটা চিঠি লেখে, যেখানে লেখা ছিল যে আমি আশা করব তুমি আমাকে ক্ষমা করে দেবে, কারণ আমি তোমাকে কোনো প্রপারলি গুড বাই না জানিয়েই উধাও হয়ে গেছি। তোমাকে এটা আমার অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু আমার সাহস হয়নি। আমার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা ইয়োহান এখন কেমন আছে? ইয়োহানের জীবন থেকে আমি একটা জিনিস বুঝেছি যে যত যাই কিছুই হয়ে যাক না কেন, জীবনের কালো যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো থেকে বেরোনো এতটা সহজ নয়। ছোটবেলা থেকেই সবার থেকে আমি সব সময় ইগনোরেন্স পেয়ে গেছি, আর সেই ছোট থাকতে থাকতেই আমি সবার থেকে নিজেকে অনেকটা গুটিয়ে রেখেছি। কেউ কখনো চেষ্টাও করেনি আমার দিকে তাকানোর। তবে আমার জীবনটা একদম বদলে দিয়েছিলে তুমি। হঠাৎ করেই তুমি আমার জীবনে এলে, আর সেই জীবনের কালো স্মৃতি থেকে তুমি আমাকে বের করে এনেছিলে। তুমি আমাকে প্রথম বুঝিয়েছিলে যে আমার মতো মানুষ কেউ কেউ ভালোবাসতে পারে, কেউ পছন্দ করতে পারে। আর আস্তে আস্তে যে আমিটাকে খুব ঘেন্না করতাম সেই আমিটাকেই আমি খুব ভালোবাসতে শুরু করি। তবে এত খুশির মধ্যে আমার এই প্রশ্নটা মাথায় ঘুরতো যে আমি তো তোমাকে ডিজার্ভ করি না। তুমি কত সুন্দর, আর আমি এরকম। সব সময় আমার খালি তোমার কথাই মনে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠলে চোখ খুললেই তোমার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করলেও তোমার মুখটাই মনে পড়ে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার থেকে দূরে চলে যাওয়ার, কারণ তোমাকে যদি আমি কখনো হারিয়ে ফেলি, তোমাকে ছাড়া আমি কখনো বাঁচতে পারবো না। তাই আমাদের সম্পর্ক আরও গভীর হওয়ার আগেই এখানেই সব কিছু শেষ হয়ে যাওয়া ভালো। আমি শুধু তোমাকে এটাই বলতে চাই যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি নিজের খেয়াল রেখো আর খুব খুব ভালো থাকো। মিজং যে এতটা দূরে চলে গেছে সেটাতে গিয়ংরকের অনেক অনেক কষ্ট হয়। গিয়ংরক খুব মিস করে মিজংকে। গিয়ংরক ডান্স টিম থেকে বেরিয়ে আসে, কারণ যেই ডান্স মিজংয়ের থেকে ওকে দূরে করে দিয়েছিল সেই ডান্স ছেড়ে গিয়ংরক আবারও পার্কিং লটে পার্ট টাইম জবের জন্য জয়েন করে। আর এখানে ঠিক আগের মতোই কাজ করতে থাকে, কিন্তু ওর কিছুই ভালো লাগে না। আগে যখন এখানেও কাজ করতো তখন তো এখানে মিজং ছিল, কিন্তু এখন মিজং তো এখানে আর নেই। আর মাঝে মাঝে হঠাৎ করে গিয়ংরকের এতটাই মন খারাপ হয়ে যায় যে সবার থেকে দূরে এসে ও হাউমাউ করে কান্না করতে থাকে। এরপর ও ইয়োহানের সঙ্গে দেখা করে, আর ইয়োহান ওকে জ্ঞান দিতে থাকে যে আসলে আমরা কাউকে হারিয়ে ফেললে আমাদের কষ্ট হয় না, আমাদের কষ্ট হয় তখন যখন সেই মানুষটার সঙ্গে আমরা অনেক বেশি ভালো ছিলাম, সেই মানুষটাকে ছাড়া আমরা খারাপ আছি। আর এর মধ্যে আমাদের স্বার্থ লুকিয়ে থাকে বলেই আমাদের মন খারাপ হয়, কষ্ট হয়। কিন্তু ইয়োহানের থেকে এই লম্বা লম্বা জ্ঞান শুনতে একদমই ভালো লাগে না গিয়ংরকের, কারণ ও বেচারা অনেক কষ্টে আছে। আর ইয়োহানও তেমনি গিয়ংরককে অনেক বকাবকি করতে থাকে যে সারাক্ষণ এরকম মুখটা বেজার করে কেন গিয়ংরক ঘুরে বেড়ায়। ওর যদি সত্যি সত্যি মিজংকে নিজের জীবনে চাওয়ারই হয়, তাহলে মিজংকেও খুঁজে বের করছে না কেন? কেন এইভাবে দু হাত গুটিয়ে বসে রয়েছে গিয়ংরক? কেন ও মিজংয়ের কাছে ছুটে চলে যাচ্ছে না?
পরের দিন ওই এলভি ব্র্যান্ডে কাজ করা মেয়েটাকে দেখা যায় ও তখন চলে এসেছে ডিপার্টমেন্ট ম্যানেজারের কাছে, আর তার কাছে এসে হেল্প চায় যে এই কোম্পানিতে যারা যারা জব করতো মানে মিজং ওর কি পার্সোনাল প্রোফাইল মানে বায়োডাটা দেখানো যাবে। প্রথমে তো ডিপার্টমেন্ট ম্যানেজার দেখাতে চাইছিল না, তবে এই এলভি এতটা সুন্দরী হওয়ার জন্য সমস্ত লোকেরাই ওকে একটু বেশি অ্যাডভান্টেজ দেয়। সেদিনই ক্যান্টিনে বসে গিয়ংরক যখন লাঞ্চ করছিল তখন ওখানে চলে আসে এলভি আর বলে যে জানি তোমাকে সাহায্য করা উচিত হচ্ছে না, তবু কি করবো, এটা আমার স্বভাব। একটা কাগজ টেবিলের ওপর রেখে ওখান থেকে এলভি চলে যায় যেখানে ছিল মিজং যে গ্রামে থাকতো সেই গ্রামের বাড়ির ঠিকানা। সেদিনই রাত হয়ে গেলে গিয়ংরক একটা চিঠি লিখতে বসে যেখানে ও লেখে, মিজং আমি তোমাকে অনেক অনেক মিস করছি, তোমাকে ছাড়া বিশ্বাস করো আমি একদম ভালো নেই। আমি তোমার জন্য 10 তারিখ সন্ধ্যে 7টার সময় বাস স্টপে ওয়েট করব। তুমি যদি আমার সঙ্গে দেখা করতে না চাও তাহলে একটা চিঠি লিখে জানিয়ে দিও। এরপরে গিয়ংরক চলে আসে মিজংয়ের সেই গ্রামে যেখানে মিজং থাকে, আর এখানেরই একটা বাস স্টপের কথা গিয়ংরক চিঠিতে লিখেছে, মানে গিয়ংরক মিজংয়ের সঙ্গে দেখা করতে আসছে। সামনে অনেক বেশি জ্যাম হয়ে যায় রাস্তায় গাছ পড়েছে বলে, আর গিয়ংরকের তো বসে থাকলে হবে না, সন্ধ্যে 7টার মধ্যে ওকে বাস স্টপে পৌঁছতেই হবে। তাই বাস থেকে নেমেই ও রাস্তা ধরে ছুটতে শুরু করে, আর এভাবে অনেকক্ষণ ছুটতে ছুটতে গিয়ংরক অবশেষে সেই বাস স্টপে চলে আসে, কিন্তু সেখানে মিজং ছিল না। কিন্তু হঠাৎ করে দূর থেকে কেউ হেঁটে হেঁটে আসতে শুরু করে, আর গিয়ংরক তখন মিজংয়ের কাছে ছুটতে চলে আসে, আর তারপরে ওরা দুজনে চলে যায় একটা রেস্টুরেন্টে। মিজং বলে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, তাহলে আমি বাস মিস করে যাব। গিয়ংরক বলে কিছুক্ষণ থেকে যাও না, আমার সঙ্গে ডান্স করবে। কথাটা বলে গিয়ংরক মিজংয়ের দিকে হাত বাড়িয়ে দেয়, তাই মিজং আর গিয়ংরককে ফিরিয়ে দিতে পারে না। ওরা দুজন মিলে একসঙ্গে রোম্যান্টিকভাবে কাপল ডান্স করে, আর ডান্স করতে করতে গিয়ংরক আর মিজংয়ের অনেক বেশি মজা হয়। আর এভাবেই ডান্স করতে করতে গিয়ংরক মিজংকে নিজের বুকের কাছে জাপটে জড়িয়ে ধরে, আর এটাই ওদের দুজনের এতটা প্রথম কাছাকাছি আসা। গিয়ংরকের মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ মিজং কিন্তু এখনো গিয়ংরককে অ্যাকসেপ্ট করেনি, মানে গিয়ংরকের সঙ্গে ও যে থাকবে সেটা বলেনি। এরপরে ওরা দুজনে বাস স্টপে চলে আসে, আর সেখানে একটা বাস চলে আসে যেটাতে করে গিয়ংরককে ফিরতে হবে। মিজং বলে তুমি সাবধানে যাবে, হ্যাঁ। গিয়ংরক বলে হ্যাঁ, আর তুমিও। কথাটা বলে গিয়ংরক বাসে উঠে যায়। গিয়ংরক যখন বাসে করে চলে যাচ্ছিল মিজংয়ের তখন অনেক অনেক কষ্ট হচ্ছিল, ওর চোখে জল চলে আসে। কিন্তু হঠাৎই কিছুটা দূরে গিয়ে বাসটা থেমে যায়, আর বাস থেকে গিয়ংরক নেমে ছুটতে ছুটতে চলে আসে মিজংয়ের কাছে, যেটা দেখে মিজং একদম অবাক হয়ে যায় যে বাস থেকে কেন এত রাতে গিয়ংরক আবারও নেমে গেল। গিয়ংরক চিৎকার করে বলে মিজং আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আর আমি চাই আমরা দুজনে যেন সারাটা জীবন একসাথে থাকি। না, তুমি আমাকে আর দূরে ঠেলে দিতে পারবেই না, যাই কিছু হয়ে যাক না কেন আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। এই কথাগুলো শুনে মিজং সে অনেক অনেক বেশি খুশি হয়ে যায়। মিজং কখনো ভাবতেই পারিনি যে মেয়েটাকে ছোটবেলা থেকে সবাই এত এত বেশি অপমান করেছে, এত বেশি ইগনোর করে গেছে শুধুমাত্র খারাপ দেখতে বলে, সেই মেয়েটাকেই একটা ছেলে এতটা বেশি ভালোবাসে। গিয়ংরক বলে চলো আমরা মুভি দেখতে যাব, আর এবার আমরা তোমার পছন্দের মুভি দেখব। মিজং তাতে রাজি হয়ে যায়, কারণ মিজং বুঝতে পেরেছে গিয়ংরক ওকে সত্যি অনেক ভালোবাসে, আর ও গিয়ংরকের কাছেই অনেক ভালো থাকবে। গিয়ংরক বলে আমাকে প্রমিস করো যে আমাকে ছেড়ে আর কখনো যাবে না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও না, আমি এরকম জায়গায় এসে দাঁড়িয়ে থাকবো সারা রাত, আর আমি তখন মরে যাবো হাইপোথাইমিয়াতে। কথাটা বলেই ও মিজংকে ঝাপটে জড়িয়ে ধরে আর ওকে কিস করে। গিয়ংরক বুঝিয়ে দেয় যে ও মিজংকে ঠিক কতটা ভালোবাসে, যাকে ছাড়া ও বাঁচতেই পারবে না। সবাই গিয়ংরককে ভালোবাসে, কিন্তু ও তো ভালোবাসে এই একটা মাত্র মানুষকে। এরপর ইয়োহানকে দেখা যায় ও এখন রাইটার হয়ে গেছে, আর একটা রেডিও চ্যানেল থেকে ওকে ইনভাইটও করা হয়েছে। সেখানে ইয়োহান একটা লাভ স্টোরি বলে শোনায়, আর সেটা ছিল গিয়ংরক আর মিজংয়ের, যে স্টোরিটা দর্শকরা অনেক বেশি পছন্দ করছিল। আর অন্যদিকে গিয়ংরক মিজং ওরা দুজন নিজেদের স্বপ্নের জীবন কাটাচ্ছে। গিয়ংরকের সেই ছোটবেলা থেকে ইচ্ছে যে ও ফিনল্যান্ডে গিয়ে অরোরা দেখবে, আর এবার ও সেই ইচ্ছে পূরণ করেছে মিজংকে সাথে নিয়ে গিয়ে। ওরা দুজনে ফিনল্যান্ডের আকাশে অরোরা দেখে, আর একদিন নয় প্রত্যেক দিন।
ফিনল্যান্ড নয়, ওরা সারা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়, কারণ এটাই গিয়ংরকের অনেক অনেক ইচ্ছে। আর এইভাবেই ওরা দুজন একে অপরের থেকে আর কেউ কখনো আলাদা হয় না, ওরা সব সময় যা করে একসাথেই করে। আর এইভাবেই ওরা দুজন একে অপরের সাথে একসাথে থেকে যায়। আর এরকমই সুন্দর একটা এন্ডিং দেখানোর সাথে সাথে আজকে আমাদের এই গল্পটাও দি এন্ড হয়ে যায়।